এই মডেলটা কিন্তু বর্তমানে ভার্সন 3 তে আপডেট মডেল, কিন্তু এটাতে দেখেন আপনার কোনো গিয়ার ইন্ডিকেটর নেই। পার্সোনালি সবাই যে বিষয়টা প্রথমে বলে যে এটা একটা প্রেগনেন্ট বাইক বলতে এটা যে আসলে আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে মূলত একটা বাইক নিয়ে এসেছি, হয়তো বুঝতেই পারছেন যে আসলে কি বাইক। এটা হচ্ছে মূলত FZS V3 BS6 মডেলটা। আসলে এটা আর ডিলাক্সের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, শুধু কালারের বিষয় ছাড়া। অনেকে একটু অনেকে একটু কনফিউশনে থাকে যে ডিলাক্স আর এটা সম্ভবত হয়তো আলাদা বাইক বা ফিচারের ক্ষেত্রেও আলাদা। আসলে এটা আর ডিলাক্সের মধ্যে জাস্ট কালারের তফাৎ ছাড়া আর অন্য কোনো তফাৎই নেই। তো এই বাইকটা নিয়ে আমি আজকে মূলত একটা ওভারভিউ দিব। প্রথমে যদি বলতে চাই, এই বাইকটাতে আপনি প্রথমে বসে যে ফিলটা পাবেন সেটা হচ্ছে অনেকটা ট্যুরিং যে বাইকগুলো আছে, অ্যাডভেঞ্চার বাইকগুলো ওগুলোর মতো। সিটিং পজিশন অনেকটা উপরে, বিশেষ করে হ্যান্ডেলবার, যে সামনে যে হ্যান্ডেলবার আছে এটা অনেকটাই উপরে অন্যান্য বাইকের তুলনায়। তো এক্ষেত্রে প্রথমে আপনি ট্যুরিং যে অ্যাডভেঞ্চার বাইকগুলো আছে সেগুলোর ফিল পাবেন বসে। ট্যুরিং অ্যাডভেঞ্চার বলতে আমি বোঝাচ্ছি, ধরুন লিফান কেপিটি অথবা হোন্ডার যে CBX 150 যে বাইকটা আছে সেটার মতোই অনেকটা। এই বাইকটা আসলে পার্সোনালি সবাই যে বিষয়টা প্রথমে বলে যে এটা একটা প্রেগনেন্ট বাইক বলতে এটার যে আসলে ট্যাঙ্কির যে কভারটা আছে বা কিট আছে এটা অনেকটাই বড় অন্যান্য বাইকের তুলনায়। যদিও এত বড় এটার কিন্তু ফুয়েল ক্যাপাসিটি না, ফুয়েল ক্যাপাসিটি অনেকটা হচ্ছে ভার্সন 2 বা ইয়ামার আদার যে FZ গাড়িগুলো আছে সেগুলোর মতোই। যদিও FZ সিরিজের কথা যদি বলতে চাই, এখানে FZX এর একটু ফুয়েল ক্যাপাসিটিটা একটু বেশি। তো পার্সোনালি ডিজাইনের কথা যদি বলতে চাই, তখন এক্ষেত্রে হচ্ছে আমার কাছে পার্সোনালি এতটা ডিজাইনটা ভালো লাগে না, কারণ অনেকটা মোটাসোটা সামনের দিকে। তো এই বাইকটার ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে ইয়ামাহা FZ সিরিজের বাকি যে ইঞ্জিনগুলো আছে সেগুলোর মতোই, মানে FZX, FZ ভার্সন 2 অথবা ভার্সন 3 ডিলাক্স, মানে আদার যে FZ সিরিজের যতগুলো বাইক আছে বা ফেজার, সেটাতে যে ইঞ্জিন ব্যবহার করেছে সেম ইঞ্জিনই। আমার মনে হয় ইয়ামাহা MT-50 বা R15 এর পরে হচ্ছে এই ইঞ্জিনটা বেশি পপুলার, কারণ এই ইঞ্জিনটা FZ সিরিজে ব্যবহার করে আসছে প্রায় ইয়ামাহা আজকে অনেক বছর। বিশেষ করে সেই FZ ভার্সন 2 এর থেকে শুরু করে 1 এর পর থেকে আসলে তেমন কোনো আপডেটেশন এই ইঞ্জিনে আসেনি। হয়তো কিছু রিফাইনিং এর কাজ করা হয়েছে, হয়তো ইঞ্জিনটাকে আরেকটু স্মুথ করা হয়েছে, কিন্তু ইঞ্জিনের হিসাব ধরলে বলতে গেলে একই ইঞ্জিনই ব্যবহার করা হচ্ছে, একই ডিজাইনের, একই সিসি। 149 সিসির এই বাইকটা আসলে ভার্সন 2 থেকে যদি এটার কিছুটা কম্পেয়ার আমি করতে যাই, তেমন কোনো তফাৎ নেই বললেই চলে। শুধুমাত্র ইনিশিয়াল পাওয়ারটা একটু তুলনামূলক বেশি। আমি দেখাতে পারছি না কারণ বাইকটা অলমোস্ট মাত্র চলেছে 1200 কিলোর মতো। ইনিশিয়াল পাওয়ারটা একটু বেশি হওয়ার কারণ হচ্ছে এটার যে ইসিউটা, এটার কারণে এটার ইসিইউ আর FZ V2 ইসিউ কিন্তু একটু ভিন্ন। তো এই ইসিউর কারণে হচ্ছে এটার একটু ইনিশিয়াল পাওয়ারটা বেশি। আর আদার্স যদি পাওয়ারের কথা বলি বা পাওয়ার টর্কের কথা, সব কিছুর স্পেসিফিকেশন সেম, অন্য কোনো তফাৎ নেই। ওভারঅল যদি আমি সাসপেনশন বা চাকার রিমেড ডিজাইন, ইঞ্জিন সবকিছু হচ্ছে FZ V2-র মতোই। তো অনেকে বিবেচনা করে যে এই গাড়িটাতে যদি সেম যেহেতু দেওয়া হয়েছে FZ V2-র মতোই, তাহলে এই গাড়িটা কেন নিব? এখন তফাতের কথা যদি আমি বলতে চাই, এক্ষেত্রে হচ্ছে এটা সিটিং পজিশন, কমফোর্টনেস কিন্তু অনেকটাই ভালো FZ V2 থেকে। আর এমনিতে এটা হচ্ছে FI ABS মডেল, দামটাও আসলে তুলনামূলক অনেকটাই বেশি, কিন্তু বর্তমান মার্কেটে এটার বরাবর কম্পিটিটর হচ্ছে সুজুকি জিক্সার FI ABS-টা। দুইটার প্রাইসই সিমিলার। কোন কোন ক্ষেত্রে আপনি হচ্ছে এই বাইকটা নিতে পারেন, সেটা প্রথম হচ্ছে যে আপনার যদি একটা কমফোর্টের গাড়ি প্রয়োজন হয়, যেটা নিয়ে আপনি ট্যুর করবেন, বিশেষ করে লং রাইড করবেন, এরকম যদি কোনো একটা গাড়ি প্রয়োজন হয়, এক্ষেত্রে হচ্ছে আপনি এটা অনায়াসে নিতে পারেন, ঠিক আছে? কারণ এই বাইকটাতে কিন্তু আপনি কমফোর্টের কথা যদি বলেন, 100-তে 100 কমফোর্ট পাবেন আপনি, যেহেতু বাংলাদেশে ওইরকম পপুলার কোনো ট্যুরিং বাইকগুলো অতটা আসেনি, বা যেগুলো এসেছে বিশেষ করে হোন্ডার যেটা আসছে ওইটা তো অনেকটা ওভার প্রাইস। তো ওই ক্ষেত্রে হচ্ছে আপনি ট্যুরের ক্ষেত্রে এই বাইকটা ব্যবহার করতে পারেন। আর আপনার ইনিশিয়াল পাওয়ারটা যেহেতু মোটামুটি অন্যান্য FZ এর থেকে একটু বেশি এটাতে, তো এক্ষেত্রে আশা করি পাওয়ার টর্ক নিয়ে আপনাদের কেমন কোনো হ্যাসেলে পড়তে হবে না, কারণ ইয়ামাহা V2-র যে ইনিশিয়াল পাওয়ার ওইটার কমপ্লেনের ভিত্তিতে কিন্তু এটাতে ইনিশিয়াল পাওয়ারটা আপডেট করা হয়েছে আগের তুলনায়। তো এই বিষয়। আর লুকিং এর কথা যদি বলতে চাই, পার্সোনালি আমার এই লুকসটা ভালো লাগে না, কিন্তু অনেকের কাছে এটা কেন জানি ভালো লাগে, এটা যার যার পার্সোনাল বিষয়। তবে যেটা আগে বলেছিলাম আমার ভার্সন 2 ভিডিও নিয়ে, সেটাতে যে মিটারে কোনো গিয়ার ইন্ডিকেটর নেই, সেটা এটাতেও দেখতে পাচ্ছেন। এই মডেলটা কিন্তু বর্তমানে ভার্সন 3 তে আপডেট মডেল, কিন্তু এটাতে দেখেন আপনার কোনো গিয়ার ইন্ডিকেটর নেই।
তবে মিটারটা কিন্তু তেমন খারাপ না, আপনার ছোটখাটো মিটারে টুকটাক বাদ বাকি যে ইনফরমেশনগুলো আছে সেগুলো যথেষ্টই দেওয়া আছে, যেমন আপনার স্পিড মিটার, আরপিএম মিটার, ফিউল মিটার, কিলোমিটার বা সবকিছুই কম বেশি দেওয়া আছে, শুধুমাত্র টাইম আর গিয়ার ইন্ডিকেটরটা ছাড়া। এই দুইটা কিন্তু এখন প্রয়োজন হয়, বা দুইটা সিস্টেম কিন্তু অবশ্যই মিটারে প্রয়োজন হয় সবারই কম বেশি, কারণ এখন আমরা অনেকটা অ্যানালগ মিটার থেকে কিন্তু সরে এসেছি। এখন কিন্তু বর্তমানে বাংলাদেশে অন্যান্য অনেক বাইকে, কম দামি লো সিসির বাইকেও কিন্তু গিয়ার ইন্ডিকেটর এবং টাইমের বিষয়টা দেওয়া থাকে, কিন্তু এখনো পর্যন্ত আসলে ভার্সন 3-তে বা ভার্সন 2-তে কেন দেওয়া হচ্ছে না এটা শুধুমাত্র ইয়ামাহাই ভালো বলতে পারবে। তো আমরা আশা করব যে পরবর্তীতে এইটার যখনই ম্যানুফ্যাকচারিং হবে অবশ্যই যেন এই মিটারের বিষয়টা ওনারা একটু দেখে বা নজরে আনে। যদিও ভার্সন 4-এ দেওয়া হয়েছে, কারণ ভার্সন 4-এ যে মিটার এটা ব্যবহার করা হয়েছে ওটা হচ্ছে এমটি এবং R15 ভার্সন 3 এর মিটার। তো যাই হোক, বর্তমানে এটার প্রাইস মেবি হচ্ছে 2,79,000 আশেপাশে বা এরকম সামথিং। ডকুমেন্ট সহ আপনার প্রায় 3 লাখ টাকার কাছাকাছি কিন্তু চলে যায় প্রাইসটা। এই প্রাইস রেঞ্জে অবশ্যই এক্ষেত্রে আমার মনে হয় প্রয়োজন যে এটাতে কিছু আপডেটেশনের। আর ওভারঅল যদি বলতে চাই, ভার্সন 3 BS4 থেকে BS6 এর তেমন কোনো আপডেটেশন নেই। আর অনেকে একটা কথা বলে যে এই বাইকটা নিয়ে, যেটা হচ্ছে এটা ট্যাঙ্ক কিটে কিছু ম্যানুফ্যাকচারিং ডিফিট আছে, মানে ট্যাঙ্কটা যে কিটগুলো আছে এটা ফিটিংটা নাকি একটা সময় পরে খুলে যায়। কিন্তু এখন বর্তমানে এটা আসলে আপডেট করেছে কিনা বা এটাতে কোনো পরিবর্তন এনেছে কিনা সেটা আসলে ব্যবহার করার পরে হচ্ছে বোঝা যাবে। প্রাইসিং এর বিষয়টা যদি বলি, যদিও এখন বর্তমানে বাংলাদেশের মার্কেটে অন্যান্য বাইকেরও প্রাইসটাও তুলনামূলক বেশি, ডকুমেন্ট সহ এটার অলমোস্ট 3 লাখ টাকার কাছাকাছি পড়ে যায়। তো ওই ক্ষেত্রে হচ্ছে যদি বাইকটা একটু তুলনামূলক প্রাইসটা একটু কম হতো, মানে ধরুন অ্যারাউন্ড যদি 2.5 লাখ টাকার মতো হতো প্রাইসটা, তাহলে আমার মতে হচ্ছে যে বাইকটা আরো বেশি পরিমাণে মার্কেটে দখল করতে পারতো। আর এই বাইকটার কারণেই কিন্তু আসলে, বা এই বাইকটা ম্যানুফ্যাকচারিং হচ্ছে বিধায় কিন্তু, বা সেল বিক্রি রাখার জন্যই কিন্তু আসলে আমার মনে হয় ইয়ামাহা ভার্সন 2-তে এবিএস দিচ্ছে না। কারণ এবিএসটা যদি আসলে ভার্সন 2-তেও পেয়ে যায় সবাই, তখন কিন্তু এই বাইকটা আসলে মনে হয় না তেমন কেউ কিনবে। এখন সর্বশেষ যদি আমি বলতে চাই যে কেন এই বাইকটা আপনারা নিতে পারেন, কোন কোন প্রয়োজনে এই বাইকটা নিতে পারেন, সেটা হচ্ছে ডেইলি ইউজেজের জন্য রাফ ইউজ করা যায় এই বাইকটা অবশ্যই। আর এছাড়া হচ্ছে ট্যুরের ক্ষেত্রে, আপনি যদি ট্যুর লাভার হয়ে থাকেন, লং জার্নি করে থাকেন, ওই ক্ষেত্রে এই বাইকটা নিতে পারেন। কমফোর্টের দিক দিয়ে এটাকে আমি 100-তে অলমোস্ট 90 দেবো, কারণ কমফোর্ট নিয়ে এটাতে কোনো কমপ্লেন আমার কাছে নেই, যেহেতু সাসপেনশনটা অনেক স্মুথ, এছাড়া হচ্ছে সিটিং কমফোর্টটা অনেক হাই। এক্ষেত্রে হচ্ছে যে কোনো লং রাইডে আপনার কোনো ব্যাক পেন হবে না। আর মাইলেজের কথা যদি বিবেচনা করি, যেহেতু এফআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে বা এফআই সিস্টেম ব্যবহার করা হয়েছে, এক্ষেত্রে মাইলেজ আপনি ভার্সন 2 এর মতো বা 40 থেকে 45 কিলোর মতো পেয়ে যাবেন। এছাড়া আদার্স হচ্ছে ডিজাইনের বিষয়টা হচ্ছে আপনাদের নিজেদের পার্সোনাল বিষয়, সেটা আপনাদের কাছে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, কারণ বর্তমানে বাইকের মার্কেট কিন্তু বাংলাদেশে এই প্রাইস থেকে অন্যান্য অনেক বাইকই আছে। আপনি পালসার N160ও পাবেন, এছাড়া হচ্ছে টিভিএস অ্যাপাচি RTR 4B, নতুন এফআই এবিএসটাও আছে। তো এটা যার যার হচ্ছে পার্সোনাল অপিনিয়ন থেকে বলছি, বাকিটা আপনাদের নিজস্ব বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।